আসসালামু আলাইকুম। সবাই আমরা কেমন আছি? সবাই কি শুনতে পাচ্ছ তোমরা? আমাকে একটু কমেন্ট করে জানাবা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা? একটু আমাকে কমেন্টে হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এটা একটু আমাকে জানাও। একটু বলবা যে সাউন্ড ঠিক আছে কিনা? ওকে, সাউন্ড চলে আসবে ইনশাআল্লাহ। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার? আচ্ছা, এখন ক্লিয়ার আছে। ঠিক আছে। সাউন্ড মাঝে, মাঝে একটু প্রবলেম হবে, আবার ঠিক হয়ে যাবে। কোনো সমস্যা নাই। আমরা একটু অপেক্ষা করি সবাই জয়েন করার জন্য। তোমরা আমাকে একটু বলবা যে আমরা গতদিন কত পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম? আমরা লাস্ট কত নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম? একটু কি বলবো আমরা লাস্ট কত নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম? কত নাম্বার পেজ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম লাস্ট? কমেন্ট করে জানাও তো ভাই আমরা কত নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম লাস্ট? লাস্ট কত নাম্বার পেজ পর্যন্ত আলোচনা করেছিলাম? পেজ নাম্বার একটু বলবা? হ্যাঁ, কেউ একটু বলবেন কোন বই থেকে ডিসকাশন করছে? মিহির জিকে ফাইনাল সাজেশন থেকে ডিসকাশন করছি, করবো ইনশাআল্লাহ। কত নম্বর পেজ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এটা একটু আমাকে কমেন্টে জানায় দাও তো ভাই। কত নম্বর পেজ পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছিলাম এবং আজকে সেই জায়গা থেকে আলোচনা করব। কমেন্ট করো, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। 62। ওকে, 62 তার মানে 63 নাম্বার পেজ থেকে আমরা আলোচনা করব। সংবিধান থেকে শুরু হওয়ার কথা। সংবিধান। আচ্ছা, সংবিধান খেয়াল করো। সংবিধান, সংবিধান খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সংবিধান, এই যে সংবিধান আছে, একটা রাষ্ট্রের দর্পণ বলা হয় সংবিধানকে। একটা রাষ্ট্রের দর্পণ বলা হয় কাকে? সংবিধানকে। একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সংবিধান। তাহলে একটা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল, একটা রাষ্ট্রের সর্বোচ্চ দলিল হলো সংবিধান। তাহলে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ দলিল হলো সংবিধান। তাহলে সুপ্রিম ল বলা হয় একটা রাষ্ট্রের সুপ্রিম ল। সেই সুপ্রিম ল কোনটা? সংবিধান। তাহলে রাষ্ট্রের সুপ্রিম ল কোনটা ব্রাদার? সংবিধানকে বলা হয় রাষ্ট্রের সুপ্রিম ল কি? সংবিধান। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সর্বোচ্চ দলিল, সুপ্রিম ল বলা হয় কাকে? সংবিধান। এই সংবিধান
সংবিধান লেখার ভিত্তিতে সংবিধান লেখার ভিত্তিতে দুই ধরনের। একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের কিছু দেশ আছে, স্পেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব। এই যে কিছু দেশ আছে এগুলো হচ্ছে অলিখিত সংবিধানের দেশ। স্পেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব। স্পেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব। স্পেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব। কি বললাম? বললাম স্পেন, বললাম যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাজ্য, বললাম নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, স্পেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ইসরায়েল, ইসরায়েল, স্পেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ইসরায়েল। এগুলো হচ্ছে অলিখিত সংবিধানের দেশ। কিসের দেশ? অলিখিত সংবিধানের দেশ। তাহলে পৃথিবীতে অলিখিত সংবিধানের দেশ কোনগুলো? স্পেন, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব, ইসরায়েল অলিখিত সংবিধানের দেশ। আচ্ছা, এবার আসো পরিবর্তনের দিক থেকে সংবিধান দুই ধরনের। একটা হচ্ছে সুপরিবর্তনীয়, সুপরিবর্তনীয় যেটা সহজে পরিবর্তন করা যায়, আরেকটা হলো দুষ্পরিবর্তনীয়, আরেকটা হচ্ছে দুষ্পরিবর্তনীয় যেটা সহজে পরিবর্তন করা যায় না। তাহলে সুপরিবর্তনীয় একটা, দুষ্পরিবর্তনীয় একটা। তাহলে সুপরিবর্তনীয় সহজে পরিবর্তন করা যায় আর দুষ্পরিবর্তনীয় সহজে পরিবর্তন করা যায় না। সহজে কি করা যায় না? পরিবর্তন করা যায় না। আচ্ছা, এবার আসো এই যে সংবিধান বললাম, তো আমাদের দেশের সংবিধানটা একটু চিন্তা করো, বাংলাদেশের সংবিধানের কথা চিন্তা করো। আমাদের দেশের সংবিধান কেমন? লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান কেমন? লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। পরিবর্তনীয় লিখিত সংবিধান এবং কি দুষ্পরিবর্তনীয় সংবিধান। বাংলাদেশের সংবিধানটা সংরক্ষণ করা আছে কোথায়? জাতীয় জাদুঘর, জাতীয় জাদুঘর শাহবাগে, জাতীয় জাদুঘর শাহবাগে বাংলাদেশের সংবিধানটা সংরক্ষিত আছে। ওকে, আচ্ছা এবার আসো বাংলাদেশের সংবিধানে আরো কিছু আলোচনা করব। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংবিধান যখন রচিত হয়, বাংলাদেশের সংবিধান রচিত হয় ইংরেজি ভাষায়। কোন ভাষায়? ইংরেজি ভাষায়। সংবিধান রচিত হয় কোন ভাষায়? ইংরেজি ভাষায়। আচ্ছা, এই সংবিধানটা এখন সংরক্ষিত কোথায় আছে? সংবিধান, বাংলাদেশের সংবিধান সংরক্ষিত কোথায় আছে? জাতীয় জাদুঘর। কোথায় আছে? জাতীয় জাদুঘর শাহবাগ। জাতীয় জাদুঘর শাহবাগে সংবিধান সংরক্ষিত আছে। তাহলে সংবিধানটা কোথায় সংরক্ষিত আছে? জাতীয় জাদুঘর শাহবাগে আছে। জাতীয় জাদুঘর শাহবাগে সংবিধানটা সংরক্ষিত আছে। তাহলে সংবিধান কোথায় সংরক্ষিত আছে ব্রাদার? জাতীয় জাদুঘর শাহবাগ। জাতীয় জাদুঘর শাহবাগে সংবিধানটা সংরক্ষিত অবস্থায় আছে। ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে সংবিধান, এই সংবিধানের শুরু কি দিয়ে? সংবিধানের শুরুটা কি দিয়ে? সংবিধানের শুরুটা কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে। সংবিধানের শুরু কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে। সংবিধানের শুরুটা কি দিয়ে? প্রস্তাবনা দিয়ে। এই সংবিধানটা শুরু হচ্ছে প্রস্তাবনা দিয়ে। প্রস্তাবনা, প্রস্তাবনা। সংবিধানের শুরু হচ্ছে প্রস্তাবনা দিয়ে আর এই সংবিধানটা শেষ তফসিল দিয়ে। শেষ হচ্ছে তফসিল দিয়ে। আচ্ছা, বাংলাদেশের সংবিধান রচিত হয় ব্রিটেন, ব্রিটেন এবং ভারতের সংবিধানের আদলে। ব্রিটেন এবং ভারতের সংবিধানের আদলে বাংলাদেশের সংবিধান রচিত হয়। তাহলে কোন দেশের সংবিধানের আদলে বাংলাদেশের সংবিধান রচিত হয়? ব্রিটেন এবং ভারতের সংবিধানের আদলে বাংলাদেশের সংবিধান রচিত হয়। আচ্ছা, খেয়াল করেন এই সংবিধানের জনক, সংবিধানের জনক বলা হয় ডক্টর কামাল হোসেনকে। কাকে বলা হয়? ডক্টর কামাল হোসেন। বাংলাদেশের সংবিধানের জনককে? ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর কামাল হোসেন। ওকে, আসেন এই সংবিধানের সাথে জড়িত কিছু সংখ্যা, হ্যাঁ খুব দ্রুত সংবিধান রিলেটেড আলোচনা করব, খুব দ্রুত আলোচনা করব সংবিধান রিলেটেড। খেয়াল করেন সংবিধানের সাথে জড়িত সংখ্যা, বাংলাদেশের সংবিধানের সাথে জড়িত সংখ্যা। সংবিধানের প্রস্তাবনা হচ্ছে একটা। সংবিধানের প্রস্তাবনা কয়টা? একটা। তাহলে প্রস্তাবনা কয়টা ব্রাদার? একটা প্রস্তাবনা। দুইটা ভাষা, তাহলে ভাষা কয়টা? দুইটা। তাহলে প্রস্তাবনা একটি, ভাষা দুইটা। প্রস্তাবনা একটা, ভাষা দুইটা, অর্থাৎ ইংরেজি ভাষা আর হচ্ছে বাংলা ভাষা। ইংরেজি আর কি? বাংলা। তাহলে প্রস্তাবনা দুইটা, প্রস্তাবনা এক, ভাষা দুইটা। এবার আসেন চার, সংবিধানের মূলনীতি চারটা। সংবিধানের মূলনীতি চারটা: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। তাহলে সংবিধানের মূলনীতি কয়টা? চারটা। সংবিধানের মূলনীতি কয়টা? চারটা। গণতন্ত্র, গণতন্ত্র,
সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, 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 আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। সংবিধানের তফসিল 7টা। সংবিধানের তফসিল 7টা। তাহলে সংবিধানের ভাষা হচ্ছে 2টা। তাহলে সংবিধানের প্রস্তাবনা 1টা, ভাষা 2টা, মূলনীতি 4টা, আর তফসিল 7টা। তফসিল কয়টা? 7টা। সংবিধানের তফসিল কয়টা? 7টা। এবার আসেন 11। সংবিধানের অধ্যায় 11টি। সংবিধানের অধ্যায় 11টি, ভাগ 11টি, বা চ্যাপ্টার 11টি। সংবিধানের অধ্যায় 11টা, ভাগ 11টা, বা চ্যাপ্টার 11টা। তাহলে অধ্যায় 11টি, ভাগ 11টি, বা চ্যাপ্টার 11টি। অধ্যায়, ভাগ বা চ্যাপ্টার কয়টা? 11টা। 12। সংবিধানের বৈশিষ্ট্য 12টা। সংবিধানের বৈশিষ্ট্য 12টা। সংবিধানের বৈশিষ্ট্য কয়টা? 12টা। এবার আসেন 33। সংবিধান রচনা কমিটির রচনা কমিটির সংবিধান রচনা কমিটির আওয়ামী লীগ সদস্য। সংবিধান রচনা কমিটির আওয়ামী লীগ সদস্য ছিল 33 জন। সংবিধান রচনা কমিটির আওয়ামী লীগ সদস্য ছিল 33 জন। সংবিধান রচনা কমিটির আওয়ামী লীগ সদস্য ছিল কতজন? 33 জন। 34। সংবিধান রচনা কমিটির মোট সদস্য। 34। সংবিধান রচনা কমিটির মোট সদস্য। 34। সংবিধান রচনা কমিটির মোট সদস্য। তাই সংবিধান রচনা কমিটির মোট সদস্য কয়টা? 34টা। সংবিধান রচনা কমিটির মোট সদস্য কয়জন? 34 জন। সংবিধান রচনা কমিটির মোট সদস্য কতজন? 34 জন। সংবিধান রচনা কমিটির মোট সদস্য কতজন ব্রাদার? 34 জন। তাহলে সংবিধানের প্রস্তাবনা 1টি, ভাষা 2টা, মূলনীতি 4টি, তফসিল 7টা, অধ্যায় 11টা, বৈশিষ্ট্য 12টা। অধ্যায় 11টা, বৈশিষ্ট্য 12টা। সংবিধানের আচ্ছা, এখানে আরেকটা জিনিস আসে, 17। সংবিধানের 17টা এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে। তাহলে সংবিধানের সংশোধনী 17টা। সংবিধানের সংশোধনী এখনো পর্যন্ত কয়টা? 17টা। কয়টা ব্রাদার? 6টা। 6টা। তাহলে 1টি প্রস্তাবনা, 2টি ভাষা, 4টা মূলনীতি, 7টা তফসিল, 11টা অধ্যায়, 12টা বৈশিষ্ট্য, 17টা সংশোধনী, 33 জন আওয়ামী লীগের সদস্য, 34 জন রচনা কমিটির মোট সদস্য। 34 জন রচনা কমিটির মোট সদস্য। আচ্ছা, সংবিধানের সাথে জড়িত 93 সংখ্যা। খেয়াল করেন, হস্তলিখিত পৃষ্ঠা। হস্তলিখিত পৃষ্ঠা। সংবিধানের হস্তলিখিত পৃষ্ঠা 93টা। 108 স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা। স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা। স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা 108। 108। 153 সংবিধানের মোট অনুচ্ছেদ। সংবিধানের মোট অনুচ্ছেদ 153টা। সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টা? 153টা। মোট অনুচ্ছেদ হচ্ছে 153টা। এবার আসেন 403। সংবিধানের গণপরিষদের মোট সদস্য হচ্ছে 403 জন। সংবিধানের গণপরিষদের মোট সদস্য কতজন? 403 জন। সংবিধানের গণপরিষদের মোট সদস্য কতজন? 403 জন। সংবিধানের গণপরিষদের মোট সদস্য 403 জন। কতজন? 403 জন। সংবিধানের গণপরিষদের মোট সদস্য কতজন? 403 জন ব্যক্তি। ওকে, তাহলে এবার আসেন সংবিধানের সাথে জড়িত সংখ্যাগুলো আবার একটু আমার সাথে করেন। 1টি প্রস্তাবনা, 2টি ভাষা। 1টি প্রস্তাবনা, 2টা ভাষা, 4টা মূলনীতি, 7টা তফসিল, 11টা অধ্যায়, 12টা বৈশিষ্ট্য, 17টা সংশোধনী, 34 জন রচনা কমিটির মোট সদস্য। 34 জন রচনা কমিটির মোট সদস্য। এবার আসেন এরপরে 34-এর পরে আসেন কি বলে 93 স্বাক্ষর সহ হস্তলিখিত পৃষ্ঠা 108টা, আর হস্তলিখিত পৃষ্ঠা হচ্ছে 93টা। 153 মোট অনুচ্ছেদ, 403 জন গণপরিষদের মোট সদস্য। 403 জন গণপরিষদের মোট সদস্য। ওকে, সংবিধানের সাথে জড়িত সংখ্যাগুলো ক্লিয়ার হয়েছে? একটু বলবেন। সংবিধানের সাথে জড়িত সংখ্যাগুলো ক্লিয়ার হয়েছে? জড়িত সংখ্যাগুলো ক্লিয়ার হয়েছে? জড়িত সংখ্যাগুলো ক্লিয়ার হয়েছে? তাহলে ক্লিয়ার হলে এবার আসেন সংবিধানের সাথে জড়িত ব্যক্তি। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি। জড়িত ব্যক্তি। সংবিধানের সাথে জড়িত ব্যক্তি। ওকে, অস্থায়ী সংবিধানের আদেশ জারি করেন, খেয়াল করেন, বিচারপতি আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী
বিচারপতি আবু সাইদ চৌধুরী অস্থায়ী সংবিধানের আদেশ জারি করে, কি বলে, গণপরিষদের আদেশ জারি করে। বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ গণপরিষদ আদেশ জারি করেন, আদেশ জারি করেন। তাহলে গণপরিষদের আদেশ জারি করেছিলেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী 23 মার্চ 1971 সালে। তাহলে গণপরিষদের আদেশ জারি করলেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। গণপরিষদের আদেশ জারি করেছেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। কে জারি করেছেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। আবু সাইদ চৌধুরী। বিচারপতি আবু সাইদ চৌধুরী। আচ্ছা, এবার আসেন, গণপরিষদ জারি হলো। এবার আসেন, এই গণপরিষদের সভাপতিত্ব করলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ। তাহলে আব্দুর রশিদ তর্কবাগীশ কি করলেন? গণপরিষদের সভাপতিত্ব করলেন। তাহলে আব্দুর রশিদ তর্কবাগীশ কি করেছেন? গণপরিষদের সভাপতিত্ব করলেন আব্দুর রশিদ তর্কবাগীশ। আব্দুর রশিদ তর্কবাগীশ। আচ্ছা, শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ। শাহ আব্দুল হামিদ গণপরিষদের স্পিকারের দায়িত্ব পালন করলেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের স্পিকারের দায়িত্ব পালন করেন কে? শাহ আব্দুল হামিদ। এবার আসেন, মোহাম্মদ উল্লাহ। মোহাম্মদ উল্লাহ গণপরিষদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ উল্লাহ। গণপরিষদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন কে? মোহাম্মদ উল্লাহ। কে? মোহাম্মদ উল্লাহ। তাহলে আবু সাইদ চৌধুরী গণপরিষদের আদেশ জারি করেছেন। আব্দুর রশিদ তর্কবাগীশ সভাপতিত্ব করেন গণপরিষদের। শাহ আব্দুল হামিদ স্পিকারের দায়িত্ব পালন করেন। মোহাম্মদ উল্লাহ ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন সংবিধানের জনক, সংবিধানের রূপকার, খসড়া সংবিধান উত্থাপনকারী। সংবিধানের জনক, সংবিধানের রূপকার, খসড়া সংবিধান উত্থাপনকারী। সংবিধানের জনক, সংবিধানের রূপকার, খসড়া সংবিধান উত্থাপনকারী। এই ডক্টর কামাল হোসেন রচনা কমিটির চেয়ারম্যান। রচনা কমিটির চেয়ারম্যান। রচনা কমিটির চেয়ারম্যান। রচনা কমিটির চেয়ারম্যান কামাল হোসেন কি ছিলেন? রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন। কি ছিলেন? রচনা কমিটির চেয়ারম্যান ছিলেন। রচনা কমিটির চেয়ারম্যান। আচ্ছা, এরপরে আসেন, বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু। বেগম রাজিয়া বানু রচনা কমিটির একমাত্র নারী সদস্য। বেগম রাজিয়া বানু সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য বেগম রাজিয়া বানু। সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত রচনা কমিটির মধ্য থেকে একমাত্র ব্যক্তি যিনি খসড়া সংবিধানে স্বাক্ষর করেন নাই। তাহলে খসড়া সংবিধানে স্বাক্ষর করেন নাই কে? খসড়া সংবিধানে স্বাক্ষর করেন নাই কে? সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত খসড়া সংবিধানে স্বাক্ষর করেন নাই। আচ্ছা, এরপরে আব্দুর রউফ। আব্দুর রউফ সংবিধানের হস্তলেখক। সংবিধানের হস্তলেখক আব্দুর রউফ। সংবিধানের হস্তলেখক কে? আব্দুর রউফ। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। এই জয়নুল আবেদিনকে সংবিধানের ডিজাইনার বা অঙ্গসজ্জাকারী। সংবিধানের ডিজাইনার বা অঙ্গসজ্জাকারী। সংবিধানের ডিজাইনার বা অঙ্গসজ্জাকারীকে জয়নুল আবেদিন। আচ্ছা, আর আব্দুর রউফ সংবিধানের হস্তলেখক। খেয়াল করেন, এই সংবিধান ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান। অধ্যাপক আনিসুজ্জামান। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন কে? অধ্যাপক আনিসুজ্জামান। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন কে? অধ্যাপক আনিসুজ্জামান। অধ্যাপক আনিসুজ্জামান। অধ্যাপক আনিসুজ্জামান ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন অধ্যাপক আনিসুজ্জামান। ওকে, আমাকে একটু বলবেন ক্লিয়ার হয়েছেন কিনা। আমাকে একটু বলবেন ক্লিয়ার হয়েছেন কিনা। আমি যে আলোচনা করেছি, যতটুকু আলোচনা করেছি একটু বলবেন। যতটুকু আলোচনা করেছি একটু বলবেন ক্লিয়ার কিনা।
দেখি আপনাদের কমেন্ট গুলো একটু দেখতে চাই। যতটুকু আলোচনা করলাম ক্লিয়ার হয়েছে কিনা একটু বলেন। যতটুকু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে সংবিধানের সাথে জড়িত ব্যক্তিবর্গগুলো একটু আলোচনা করলাম। আচ্ছা, এবার আসেন সংবিধানের সাথে জড়িত তারিখ। সংবিধানের সাথে জড়িত তারিখগুলো একটু আলোচনা করব, মন দিয়ে শুনবেন। জড়িত তারিখ, সংবিধানের সাথে জড়িত তারিখ। ওকে, গণপরিষদ। এই যে গণপরিষদ, এই গণপরিষদ আদেশ জারি হয়েছে 23 মার্চ 1972 সালে। সরি, আমি 23 মার্চ গণপরিষদ আগে 71 বলে থাকলাম, ঠিক করে নেবেন। 23 মার্চ 1972 সালে। তাই গণপরিষদের আদেশ জারি করা হয় কবে? 23 মার্চ 1972 সালে। গণপরিষদের আদেশ জারি হয়েছে কবে? 23 মার্চ 1972 সালে। তাই গণপরিষদের আদেশ জারি কবে ব্রাদার? 23 মার্চ 1900। গণপরিষদের আদেশ জারি কবে? গণপরিষদের আদেশ জারি করে 23 মার্চ 1972 সালে, তাই না? গণপরিষদের আদেশ জারি। আচ্ছা, এই গণপরিষদের প্রথম অধিবেশন, গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে। গণপরিষদের অধিবেশন, এই গণপরিষদের অধিবেশন বসে কবে? 10 এপ্রিল 1972 সালে। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের অধিবেশন। 10 এপ্রিল 1972 সালে গণপরিষদের অধিবেশন কবে? 10 এপ্রিল 1972 সালে। আচ্ছা, এবার আসেন রচনা কমিটি। এই যে সংবিধান রচনা কমিটি, এই রচনা কমিটি গঠিত হয় কবে? 11 এপ্রিল 1972 সালে। সংবিধান রচনা কমিটি কবে গঠিত হলো? 11 এপ্রিল 1972 সালে। এই রচনা কমিটির অধিবেশন, এই রচনা কমিটির অধিবেশন বসলো 17 এপ্রিল 1972 সালে। রচনা কমিটির অধিবেশন কবে? 17 এপ্রিল 1972 সালে। তাহলে সংবিধান গণপরিষদের অধিবেশন, গণপরিষদ আদেশ জারি হয় 23 মার্চ 1972 সালে। গণপরিষদের অধিবেশন 10 এপ্রিল 1972 সালে। রচনা কমিটি গঠিত হয়েছে 11 এপ্রিল 1972 সালে। রচনা কমিটির অধিবেশন বসলো 17 এপ্রিল 1972 সালে। 17 এপ্রিল 1972 সালে। এবার আসেন এই যে খসড়া সংবিধান, এই খসড়া সংবিধানটা রচনা কমিটি অনুমোদন দেয়। খসড়া সংবিধান রচনা কমিটি অনুমোদন দেয়। খসড়া সংবিধান রচনা কমিটি অনুমোদন দেয়। খসড়া সংবিধান রচনা কমিটি অনুমোদন দেয় 10 জুন। খসড়া সংবিধানটা রচনা কমিটি অনুমোদন দেয় 10 জুন। খসড়া সংবিধান রচনা কমিটি অনুমোদন দেয় কবে? 10 তারিখ, জুন মাসের 10 তারিখ। খসড়া সংবিধান রচনা কমিটি কবে অনুমোদন দেয়? খসড়া সংবিধানটা রচনা কমিটি কবে অনুমোদন দেয়? জুন মাসের 10 তারিখ। কত তারিখ? জুন মাসের 10 তারিখে খসড়া সংবিধান জুন মাসের 10 তারিখে অনুমোদন দেয়। আচ্ছা, এই যে খসড়া সংবিধানটা, এটা এটা উত্থাপন করা হয় খসড়া সংবিধান, খসড়া সংবিধান, খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করা হয়। গণপরিষদ, গণপরিষদ উত্থাপন, খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করা হয়। এই খসড়া সংবিধানটা গণপরিষদ উত্থাপন করা হয় 12 অক্টোবর। খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করা হয় 12ই অক্টোবর। এই খসড়া সংবিধানটা গণপরিষদ উত্থাপন করা হয় কত তারিখে? 12ই অক্টোবর। খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করা হয় কবে? 12 অক্টোবর। খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন করা হয় কবে? 12 অক্টোবর। খসড়া সংবিধান গণপরিষদ উত্থাপন কবে করা হয়? 12 অক্টোবর 1972 সালে। এই খসড়া সংবিধানটা গণপরিষদ থেকে স্বীকৃতি দেয়। এই খসড়া সংবিধানটা গণপরিষদ থেকে স্বীকৃতি দেয় 4 নভেম্বর। খসড়া সংবিধানটা গণপরিষদ থেকে স্বীকৃতি দেয় 4 নভেম্বর। 4 নভেম্বর খসড়া সংবিধান গণপরিষদ থেকে স্বীকৃতি দেয় কবে? 4 নভেম্বর। খসড়া সংবিধান গণপরিষদ থেকে স্বীকৃতি দেয় কবে? 4 নভেম্বর। নভেম্বর মাসে কত তারিখে? 4 তারিখে খসড়া সংবিধান গণপরিষদ থেকে স্বীকৃতি দেয় 4 নভেম্বর। আচ্ছা,
এবার আসেন এই খসড়া সংবিধানটাতেই পরবর্তীতে সকল মানুষ স্বাক্ষর করে 14 এবং 15 ডিসেম্বর। এই খসড়া সংবিধানে স্বাক্ষর করা হয় 14 এবং 15 ডিসেম্বর। কবে? 14 এবং 15 ডিসেম্বর। এবং 16 ডিসেম্বর এই সংবিধানটা কার্যকর হয়। 16 ডিসেম্বর সংবিধান কি হয়? কার্যকর হয় এবং গণপরিষদটা ভেঙে যায়। 16 ডিসেম্বর কি কার্যকর হয়? সংবিধান কার্যকর হয় এবং গণপরিষদ ভেঙে যায়। গণপরিষদ ভেঙে যায়। তাহলে খেয়াল করেন সংবিধান সংবিধানে গণপরিষদের আদেশ জারি হয়েছে 23 মার্চ 1972 সালে। গণপরিষদের সদস্য 403 জন। গণপরিষদের সদস্য কতজন ছিল? 403 জন। গণপরিষদের অধিবেশন বসলো 10 এপ্রিল 1972 সালে। 10 এপ্রিল 1972 সালে। রচনা কমিটি গঠিত হলো 11 এপ্রিল 1972 সালে। রচনা কমিটির অধিবেশন 17 এপ্রিল 1972 সালে। এবার আসেন এই খসড়া সংবিধানকে রচনা কমিটি অনুমোদন দেয় 10 জুন 1972 সালে। এই খসড়া সংবিধানটা গণপরিষদে উত্থাপন করা হয় 12 অক্টোবর 1972 সালে। এই খসড়া সংবিধানে মানুষ স্বাক্ষর করে 14 তারিখ এবং 15 ডিসেম্বর। এই খসড়া সংবিধানটা কার্যকর হয়ে যায় 16 ডিসেম্বর, অর্থাৎ গণপরিষদ ভেঙে যায় কবে? 16 ডিসেম্বর। গণপরিষদ ভেঙে যায় কবে? 16 ডিসেম্বর। একটু আমাকে বলেন ক্লিয়ার হয়েছেন কিনা? সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, জড়িত সংখ্যা, জড়িত তারিখ ক্লিয়ার কিনা? সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, জড়িত সংখ্যা, জড়িত তারিখ ক্লিয়ার কিনা? সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, জড়িত সংখ্যা, জড়িত তারিখ ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন কিনা? একটু কমেন্ট করে লিখবেন, একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্টে জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন ব্রাদার। সবাই একটু কমেন্ট করবেন তো ভাই, যারা দেখছেন সকল মানুষের কাছে একটু, যতটুকু আলোচনা করলাম ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। খসড়া সংবিধান বলতে কি বোঝায়? খসড়া সংবিধান বলতে বোঝায় যেটা এখনো পর্যন্ত অনুমোদন পায় নাই, সেটাই হচ্ছে খসড়া। যেটা পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয় না সেটাকে বলা হয় খসড়া সংবিধান। ওকে, আসেন সংবিধানের সংশোধনী নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার 64, হ্যাঁ, যারা আছেন 64 পৃষ্ঠায় চলে আসবে। সংবিধানের সংশোধনী নিয়ে আলোচনা, যে সংশোধনীগুলো আছে একটু ভালো করে পড়তে হবে। সংবিধানের তৃতীয় সংশোধনী, যেটা সংবিধানের সংশোধনী কত? তৃতীয় সংশোধনী। সংবিধানের তৃতীয় সংশোধনী 1974 সালে এই সংশোধনীটা হয়। ওই যে আমাদের সীমান্ত বিরোধ নিরসনে, অর্থাৎ ওই যে আমাদের ছিটমহল হয়েছে না, ছিটমহল চুক্তি, পঞ্চগড়ের বেরুবাড়ি আর লালমনিরহাটের 3 বিঘা করিডোর। সেই পঞ্চগড়ের বেরুবাড়ি লালমনিরহাটের 3 বিঘা করিডোর, পঞ্চগড়ের বেরুবাড়ি লালমনিরহাটের 3 বিঘা করিডোর। তাহলে সেই জায়গাটাই হচ্ছে আমাদের তৃতীয় সংশোধনী। সংবিধানের কততম সংশোধনী? তৃতীয় সংশোধনী। সংবিধানের চতুর্থ সংশোধনের বিষয়বস্তু কি ছিল? সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন। সংসদীয় সরকারের পরিবর্তে কি? রাষ্ট্রপতির শাসন। তাই সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন কবে চালু হয়েছে? কোন সংশোধনীর মাধ্যমে? চতুর্থ সংশোধনী। সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন কোন সংশোধনীর মাধ্যমে? চতুর্থ সংশোধনী। এরপরে আপনারা একটু পঞ্চম সংশোধনী আসেন। পঞ্চম সংশোধনী, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছে? এই যে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করা হয়েছে। দেখেন সংবিধানে বিসমিল্লাহ সংযোজন, জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশ। তাহলে জাতি হিসেবে কি? আমরা বাঙালি, জাতি হিসেবে বাঙালি, আর নাগরিক হিসেবে কি? বাংলাদেশি। এবং বিসমিল্লাহির রহমানির রাহিম
এটা করা হয়েছে। তাহলে পঞ্চম সংশোধনী কবে হয়েছে? 1979 এ। 1979 কবে হয়েছে? 1979। 1979। এরপর আসেন অষ্টম সংশোধনী। অষ্টম সংশোধনী ইসলামকে রাষ্ট্র ধর্ম, এই ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয়, ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয় অষ্টম সংশোধনীর মাধ্যমে। বেঙ্গলি থেকে বাংলা করা হয়, বেঙ্গলি থেকে বেঙ্গলি থেকে বাংলা করা হয়, বেঙ্গলি থেকে বাংলা করা হয় এবং এই ডাক্কা থেকে ঢাকা বানান করা হয়, ডাক্কা থেকে ঢাকা বানান করা হয়। কত সালে? 1988, 1988 সাল, অষ্টম সংশোধনীর মাধ্যমে। তাই ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয়, ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয়, বেঙ্গলি থেকে বাংলা করা হয় আর ডাক্কা থেকে ঢাকা বানান করা হয়। কোন সংশোধনীর মাধ্যমে? অষ্টম সংশোধনীর মাধ্যমে। কোন সংশোধনী? অষ্টম সংশোধনীর মাধ্যমে। তাহলে তৃতীয় সংশোধনী সীমান্ত নিরসন, সীমান্ত বিরোধ নিয়ে। চতুর্থ সংশোধনী সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন চালু, সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন চালু। পঞ্চম সংশোধনী বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়, বাঙালি হিসেবে, জাতি হিসেবে বাঙালি আর নাগরিক হিসেবে বাংলাদেশি। অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়, বেঙ্গলি থেকে বাংলা করা হয় এবং ডাক্কা থেকে ঢাকা বানান করা হয়। ডাক্কা থেকে কি? ঢাকা বানান করা হয়। অষ্টম সংশোধনীর পরে আসেন দ্বাদশ সংশোধনী, 12তম সংশোধনী। এই 12তম সংশোধনীটা চতুর্থ সংশোধনীর বিপরীত। সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন চালু হইল, সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন চালু হলো চতুর্থ সংশোধনীতে। আচ্ছা, এরপরে 12তম সংশোধনীতে কি আবার রাষ্ট্রপতির শাসনের পরিবর্তে সংসদীয় সরকারের ব্যবস্থা পুনর্স্থাপন করা হয়। তাহলে 12তম সংশোধনী আর চতুর্থ সংশোধনী একে অপরের বিপরীত। ভারতে সে কি বললো? যে রাষ্ট্রপতির শাসনের পরিবর্তে সংসদীয় সরকারের ব্যবস্থা পুনর্স্থাপন, যেটাকে দ্বাদশ সংশোধনী আমরা বলি। আচ্ছা, এরপরে ত্রয়োদশ সংশোধনী, ত্রয়োদশ 13তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী বা 13তম সংশোধনী, ত্রয়োদশ সংশোধনী বা 13তম সংশোধনী। 13তম সংশোধনীর বিষয়বস্তু কি? তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু, তারিখ 1996। দেখেন, তত্ত্বাবধায়ক সরকার চালু 1996 সালে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার চালু কোন সংশোধনীর বিষয়বস্তু ছিল? 13তম সংশোধনীর বিষয়বস্তু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু। আচ্ছা, এরপরে আসেন পঞ্চদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত। পঞ্চদশ সংশোধনীর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি হয়? বিলুপ্ত হয়। কত সালে? 2011 সালে। সালটা লাগবে 2011 সাল। আর নারী আসন 45টা থেকে, নারী আসন 45টা থেকে 50টাতে উন্নীতকরণ করা হয়। নারী আসন 45টা থেকে 50টাতে উন্নীতকরণ করা হয়। আচ্ছা, এরপরে আসেন সপ্তদশ সংশোধনী, সপ্তদশ, সপ্তদশ। এই যে সপ্তদশ সংশোধনী, নারী আসন যে 50টা আছে, এই নারী আসন 50টা আগামী 25 বছরের জন্য স্থায়ী। নারী আসন আগামী 25 বছরের জন্য স্থায়ী। নারী আসন, নারী আসন আগামী 25 বছরের জন্য স্থায়ী। নারী আসন আগামী 25 বছরের জন্য স্থায়ী। নারী আসন আগামী কত বছরের জন্য স্থায়ী ব্রাদার? 25 বছরের জন্য স্থায়ী। কত বছরের জন্য স্থায়ী? 25 বছরের জন্য স্থায়ী নারী আসন। তাহলে কোন সংশোধনীর মাধ্যমে? সপ্তদশ সংশোধনী। কোন সংশোধনী? সপ্তদশ সংশোধনী। একটু বলেন তো ভাই, ক্লিয়ার হয়েছেন কিনা? সংবিধানে যে সংশোধনীগুলো গুরুত্বপূর্ণ সেই সংশোধনীগুলো একটু বললাম, বলেন ক্লিয়ার হয়েছেন কিনা? এই সবাই একটু কমেন্ট করেন, ঝটপট সবাই একটু কমেন্ট করেন। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে সংবিধানের সাথে জড়িত সংখ্যা, জড়িত ব্যক্তি, জড়িত সংখ্যা, জড়িত ব্যক্তি, জড়িত তারিখ, সংশোধনী। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? জি ভাই ক্লিয়ার। এমডি এ আর বিজয়, তারিন, বিজয় আছো, তারিন আছো। তাহলে নারী আসন 25 বছরের জন্য। হ্যাঁ ঠিক আছে, 25 বছরের জন্য। ওকে, কানিজ ফাতেমা তুলি ক্লিয়ার, সৃজনী শ্রুতি আছো ক্লিয়ার বলেছো। ওকে, হুমায়ুন কবির থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসেন গুরুত্বপূর্ণ সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এবং অধ্যায়। গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ এবং অধ্যায় কোন জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবা। সংবিধানের যে ভাগ আছে, সংবিধানের যে চ্যাপ্টার আছে, 11টা অধ্যায় বা 11টা ভাগ বা চ্যাপ্টার যে আছে, সেই চ্যাপ্টারের কোনটা কোন
প্রায় 2.5 ঘন্টারও আমরা একটা সংবিধানের ক্লাস নিয়েছিলাম, এই মিহি অর্ণব স্যার পেজেই আছে। তোমরা চাইলে অর্ণব স্যার পেজ থেকে বিগত ক্লাসের ওটা দেখে নিতে পারো। একদম ডিটেলস পুরোপুরি আমি পূর্ণাঙ্গ ভাবে আলোচনা করেছিলাম। ওকে, মিরাজুদ্দিন, এটা দেখো সংবিধানের ভাগ কয়টা? 11টা। কয়টা ভাগ? 11টা ভাগ। সেই 11টা ভাগের মধ্যে প্রথম যে ভাগ, সংবিধানের যে প্রথম ভাগ, সেখানে প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্র নিয়ে কথা বলা হয়েছে প্রথম ভাগ। তাহলে প্রথম ভাগের অনুচ্ছেদ 1 থেকে 7। কত নম্বর অনুচ্ছেদ? 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ। তাহলে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র, প্রজাতন্ত্র সংবিধানের কত নম্বর ভাগ? 1 নম্বর যে অধ্যায়, 1 নম্বর যে চ্যাপ্টার, সংবিধানের 1 নম্বর অধ্যায় বা 1 নম্বর যে চ্যাপ্টার আছে, সংবিধানের 1 নম্বর অধ্যায় বা 1 নম্বর চ্যাপ্টার, কি বললাম? সংবিধানের 1 নম্বর অধ্যায় বা 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে, 1 নম্বর অধ্যায় বা 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে, কথা শোনা যাচ্ছে কি? তাহলে সংবিধানের 1 নম্বর অধ্যায় বা 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারে কি বলছে? প্রজাতন্ত্র নিয়ে কথা বলা আছে। কি নিয়ে কথা বলা আছে? প্রজাতন্ত্র নিয়ে কথা বলা আছে। কি নিয়ে? প্রজাতন্ত্র নিয়ে কথা বলা আছে। আচ্ছা, 2 নম্বর অধ্যায়, সংবিধানের অধ্যায় 2, 2 নম্বর অধ্যায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 2 নম্বর অধ্যায় কি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি। 2 নম্বর অধ্যায় হচ্ছে পরিচালনার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তাহলে অনুচ্ছেদ কত নাম্বার থেকে? 8 থেকে 25। অনুচ্ছেদ কত নাম্বার থেকে? 8 নম্বর থেকে 25 নম্বর অনুচ্ছেদ। 8 থেকে 25, 8 থেকে 25। ওকে, 8 থেকে 25। তাহলে 1 নম্বর অধ্যায়। সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো চলছে। আপনারা কেন কমেন্ট করেন? সাউন্ড এখন ঠিক আছে, সাউন্ড একদম পূর্ণাঙ্গ ক্লিয়ার আছে। রিফ্রেশ করে আবার ক্লাসে ঢোকেন। ওকে, তাহলে দেখেন, দ্বিতীয় অনুচ্ছেদ, দ্বিতীয় অধ্যায় যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 8 থেকে 25 নম্বর। কি বললাম? 8 থেকে 25, 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ। আচ্ছা, এরপরে আসেন তৃতীয় ভাগ, সংবিধানের তৃতীয় অধ্যায় বা তৃতীয় ভাগ, মৌলিক অধিকার। মৌলিক অধিকার, সংবিধানের তৃতীয় অধ্যায় বা তৃতীয় ভাগ মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। কি নিয়ে বলা আছে? মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। 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 সংবিধানের তৃতীয় অধ্যায় কি বলা আছে? মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। এবার আসেন এখানে অনুচ্ছেদ তাহলে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত। চতুর্থ অধ্যায়, সংবিধানের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় কি? চতুর্থ অধ্যায় হচ্ছে নির্বাহী বিভাগ। তাহলে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়। তাহলে 1 নম্বর হচ্ছে প্রজাতন্ত্র, 2 হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কিত, চতুর্থ হচ্ছে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ। পঞ্চম হলো আইনসভা। পঞ্চম যেটা, পঞ্চম অধ্যায় যেটা, সেই পঞ্চম অধ্যায় হলো আইনসভা। আইনসভা, আইনসভা, আইনসভা। পঞ্চম অধ্যায় আইনসভা। ষষ্ঠ, ষষ্ঠ অধ্যায় হলো বিচার বিভাগ। প্রশ্ন আসতে পারে কোন বিভাগ, মানে কোন অধ্যায় কোনটা নিয়ে আলোচনা আছে। তাহলে এরকম করে যে 11টা অধ্যায় আছে, সেই 11টা অধ্যায়ের কোনটাতে কি আলোচনা করা আছে একটু ভালো করে দেখবেন। ঠিক আছে? তাহলে 1 নম্বর অধ্যায় প্রজাতন্ত্র, 2 হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 3 হচ্ছে মৌলিক অধিকার, 4 হচ্ছে নির্বাহী বিভাগ, 5 হলো আইনসভা, 6 হলো বিচার বিভাগ। আচ্ছা, এরপরে 7 হলো, সপ্তম হচ্ছে নির্বাচন। তো আপনাদের যাদের কাছে বই আছে তারা একটু বই ধরেন, বের করেন। পৃষ্ঠা নাম্বার 63 পৃষ্ঠার মধ্যে সংবিধানের মোট ভাগগুলো বলা আছে, মোট ভাগ। এবার আসেন সংবিধানের অনুচ্ছেদ, যে অনুচ্ছেদগুলো বলে দিব সেই অনুচ্ছেদগুলো একটু ভালো করে দেখে যাবেন পরীক্ষার আগে। ওকে, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। কি বললাম? সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো একটু খেয়াল করেন। 3, 3, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ 3, দেখেন 3 রাষ্ট্র ধর্ম। 3 কি বলা আছে? রাষ্ট্র ধর্ম বলা আছে। এরপরে 4, 4 হচ্ছে জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, হ্যাঁ, জাতীয় সঙ্গীত, আরো যা আছে জাতীয় বিষয়গুলো আছে 3-এ। তাহলে 4-এ, তাহলে 3-এ কি আছে? রাষ্ট্র ধর্ম। আর 4-এ আছে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, জাতীয় প্রতীক, এগুলো আছে 4-এ। এবার আসুন 6, 6-এর 2, 6-এর 2 যে অনুচ্ছেদটা আছে সেখানে বলা আছে নাগরিকত্ব, বাংলাদেশের জনগণ জাতি হিসেবে সে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী হইবে, নাগরিক হিসেবে বাংলাদেশী।
ওকে, এরপরে আসেন সংবিধানের আসবেন হচ্ছে 12 নম্বর অনুচ্ছেদ। 12 নম্বর অনুচ্ছেদ। 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা। তাহলে ধর্ম নিরপেক্ষতা কোন অনুচ্ছেদে বলা আছে? সংবিধানের 12 নম্বর অনুচ্ছেদে বলা আছে। যে অনুচ্ছেদগুলো বলবো একটু ভালো করে এই অনুচ্ছেদগুলো দেখে যাবেন। ওকে, আচ্ছা, এরপরে আসেন 17 নম্বর অনুচ্ছেদ অবৈতনিক শিক্ষা। অবৈতনিক শিক্ষা, হ্যাঁ, সবার জন্য যে বাধ্যতামূলক শিক্ষা, সেই শিক্ষার কথা বলা আছে। আচ্ছা, এরপরে আসেন সংবিধানের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদ। এরপরে আপনি সরাসরি চলে যাবেন 22 নম্বর অনুচ্ছেদে। 22, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ যে পৃথকীকরণ বা আলাদাকরণ, সেই 22 নম্বর অনুচ্ছেদ। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কত নম্বর অনুচ্ছেদ? 22। 23-এর ক, 22-এর পরে 23-এর ক অনুচ্ছেদ। 23-এর ক অনুচ্ছেদ ওই যে উপজাতি, ক্ষুদ্র সম্প্রদায়, ক্ষুদ্র নিগোষ্ঠীদেরকে নিয়ে যে অনুষ্ঠানটা করা হয়, তাহলে উপজাতি মানে আমরা উপজাতি তো আর বলি না, ক্ষুদ্র নিগোষ্ঠী, বিশেষ জনগোষ্ঠী যারা সম্প্রদায়, তাদের সংস্কৃতি নিয়ে 23 নম্বর অনুচ্ছেদে বলা আছে। ওকে, তারপরে আসেন 25 নম্বর অনুচ্ছেদ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি উন্নয়নে এবং জাতিসংঘের প্রতি সম্মান প্রদর্শন। এই জাতিসংঘের প্রতি সম্মান প্রদর্শন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতি উন্নয়ন। অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 25। কত নম্বর অনুচ্ছেদ? 25। আচ্ছা, আসেন এরপরে আসেন 27 নম্বর অনুচ্ছেদ আইনের দৃষ্টিতে সমতা। আইনের দৃষ্টিতে সমতা, অর্থাৎ আইনের দৃষ্টিতে সবাই সমান, হ্যাঁ, নারী পুরুষ সবাই আইনের দৃষ্টিতে সমান। অনুচ্ছেদ নাম্বার হচ্ছে 27। তাহলে 23 বললাম, 25 বললাম, 27 বললাম। এরপরে আসেন 28, 28-এর 2, 28-এর 2 অনুচ্ছেদ 2 কি বলছে? রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবে। তাহলে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে কোন অনুচ্ছেদে বলা আছে? 28-এর 2। আর 27-এ কি বলা আছে? আইনের দৃষ্টিতে সমতা। হ্যাঁ, এরপরে আসেন 29 নম্বর অনুচ্ছেদ। 29, সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সবাই সমান সুযোগ লাভ করবে। সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সকল মানুষ সমান সুযোগ সুবিধা লাভ করবে। ওকে, 36 নম্বর অনুচ্ছেদ। 36 নম্বর অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা। 36 চলাফেরার স্বাধীনতা। 37 সমাবেশের স্বাধীনতা। 37 নম্বর কি? সমাবেশের স্বাধীনতা। 39 নম্বর অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা। তাহলে আপনি একটু 28-2 দেখবেন, 36 দেখবেন, 37 দেখবেন, 39 দেখবেন, 39 দেখবেন। আচ্ছা, এরপরে আসেন 44 নম্বর, 44 নম্বর অনুচ্ছেদ। 44, 44 খুবই গুরুত্বপূর্ণ, স্টার দিয়ে রাখবেন। মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ। মৌলিক অধিকার বলবৎকরণ। তাহলে এই অধিকার বলবৎকরণের জন্য 102-এর ক অনুচ্ছেদ অনুযায়ী, 102-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট মামলা রুজু করবে। অর্থাৎ তাহলে হাইকোর্ট মামলা রুজু করবে মানে কি? মৌলিক অধিকার রক্ষা করবে কোন আদালত? হাইকোর্ট। প্রশ্ন আসে যে মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব কার উপরে ন্যস্ত? হাইকোর্টের উপরে। এই যে দেখেন, এই অধিকার সমূহ বলবৎকরণের জন্য 102-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট মামলা রুজু করবে, হাইকোর্টের কাছে মামলা করবে, হাইকোর্টই মামলা লড়বে। আচ্ছা, এরপরে আসেন 49, রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা প্রদর্শন। রাষ্ট্রপতি যে বিশেষ ক্ষমা প্রদর্শন করে 49 নম্বর অনুচ্ছেদ। 55 নম্বর অনুচ্ছেদ। 55, মন্ত্রিসভা গঠন। মন্ত্রিসভা গঠন যে করে সেটা 55 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভার গঠন 55। আচ্ছা, এরপরে আসেন 64, অ্যাটর্নি জেনারেল। 64 নম্বর অনুচ্ছেদ অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে অ্যাটর্নি জেনারেল। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার নাম কি? অ্যাটর্নি জেনারেল। এই যে অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি শপথে বহাল থাকেন। রাষ্ট্রপতি চাইলে তিনি আজীবন পর্যন্ত বহাল থাকেন, তাই না? অ্যাটর্নি জেনারেল কি? রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি যতদিন চান অ্যাটর্নি জেনারেল ততদিন কি করেন? বহাল থাকেন, তাই না? ততদিন পর্যন্ত অ্যাটর্নি জেনারেল বহাল থাকে। তাহলে এই যে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, এরপরে আসেন 64 নম্বর অনুচ্ছেদ। এরপরে আসেন 70 নম্বর অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং। ফ্লোর ক্রসিং, সংসদের এক দলের বাইরে, সংসদের এক দলের বাইরে আরেক দলের
আরেক দলে যোগদান করাকে কি বলা হয়? ফ্লোর ক্রসিং। সংসদে এক দলের বাইরে আরেক দলের সংশোধনে বিপক্ষ দলে যোগদান করাকে কি বলা হয়? ফ্লোর ক্রসিং। সংসদের বিপক্ষ দলে যোগদান করাকে কি বলা হয়? ফ্লোর ক্রসিং বলা হয়। সংসদের বিপক্ষ দলে যোগদান করাকে কি বলা হয়? ফ্লোর ক্রসিং। আমার একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার এখানে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনাদের এখানে সাউন্ড কি শোনা যাচ্ছে? আপনাদের এখানে সাউন্ড ক্লিয়ার শোনা যায় না ভাই? আমার এখানে সাউন্ড ক্লিয়ার, সাউন্ড না হল ক্লিয়ার, আপনার কাছে ক্লিয়ার না থাকলে করেন না ক্লাস। আমার এখানে সাউন্ড শোনা যাচ্ছে। একটু ফোন বের হয়ে আবার জয়েন করেন না, খারাপ সাউন্ড না ক্লাস করতে পারবেন। ওকে, এরপরে আসেন ন্যায়পাল। ৭৭ নম্বর অনুচ্ছেদ ন্যায়পাল। ন্যায়পাল, ন্যায়পাল দেখেন ন্যায়পাল, তাহলে ন্যায়পাল কি? ৭৭ নম্বর অনুচ্ছেদে আছে। এরপরে ৯৩ অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা। অধ্যাদেশ প্রণয়ন, রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতার কথা বলা আছে ৯৩ নম্বর অনুচ্ছেদে। ৯৪ সুপ্রিম কোর্ট গঠন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটাকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। ৯৪ নম্বর দাগান সেই অনুচ্ছেদ গুলো বলছি। ৯৪। ৯৫ নম্বর অনুচ্ছেদ বিচারপতিদের নিয়োগ। ৯৫ নম্বর অনুচ্ছেদ কি? বিচারপতিদের নিয়োগ। ৯৫ নম্বর অনুচ্ছেদ বিচারপতিদের নিয়োগের ক্ষমতা। ১০৮ সুপ্রিম কোর্টকে বলা হয় কোর্ট অফ রেকর্ড। ১১৭ প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন। প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন, প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন। আচ্ছা, ১১৮ নম্বর অনুচ্ছেদ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন, এটা দাগ দিয়ে রাখেন, নির্বাচন কমিশন। ১২৭ মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক এবং কি? নিয়ন্ত্রক। আচ্ছা, এরপরে ১৩৭ সরকারি কর্ম কমিশন। ১৩৭ হচ্ছে সরকারি কর্ম কমিশন, সরকারি কমিশন কর্ম কমিশন। ১৪১ এক হচ্ছে জরুরি অবস্থার ঘোষণা। ১৪১ হচ্ছে জরুরি অবস্থার ঘোষণা, জরুরি অবস্থার ঘোষণা। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন। আমি যে অনুচ্ছেদগুলো বললাম এই অনুচ্ছেদগুলো একটু ভালো করে দেখবেন। এই অনুচ্ছেদগুলোর মধ্যে থেকে যদি অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন আসে এখান থেকে আসবে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসবে। এরপর আসেন জাতীয় সংসদ। পূর্বে জাতীয় সংসদ নিয়ে অনেকবার পড়িয়েছি। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদের নাম হচ্ছে জাতীয় সংসদ। আপনারা এমন একটা স্টেজে আছেন এখন কি আপনাকে ধরে ধরে পড়ানোর সুযোগ নাই। আপনার সামনে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, আপনাকে এখন ওই ছোট বাচ্চাদের মতো ধরে ধরে পড়ানোর সুযোগ নাই যে পড়ো 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 সোনামণি পড়ো, কোনো সুযোগ নাই। ওগুলো কাতুকুতু করার সুযোগ নাই যে ভাই তুমি পড়ো, তোমার মানে তুমি একটু পড়ো, তোমার সামনে পরীক্ষা, এই কাতুকুতু করার কোনো সুযোগ নাই আপনার এখন, ঠিক আছে? বুঝাইতে পারলাম? এই হচ্ছে অবস্থা। কাজেই আপনি নিজের তাগিদে পড়বেন। এখন আপনাকে ওই এত কিছু বোঝানোর সুযোগ নাই। ১৬০ সরকারি কর্ম কমিশন, সরকারি কর্ম কমিশন মানে কবে কেমনে গঠিত হয়, এর প্রধান কে হয়, এগুলো পড়ানোর সুযোগ সময় এখন নাই। রিভিশন ক্লাস যা পড়ছেন এখন এগুলো রিভিশন করতে হবে, ঠিক আছে? আর ওই মানে টাল্টি বাল্টি ফাইজলামি কমেন্ট বক্সে বাদ দেন, বাদ দিয়ে ঠিকঠাক মতো ক্লাস করেন। বুঝাইতে পারলাম? যেগুলো বলি সেগুলো একটু দাগান, সেগুলো একটু পড়ে যান। বুঝতে বুঝতে পারছেন? আর যদি এগুলো না পড়েন দিন শেষে ধরা খাবেন। ওকে, এই হচ্ছে কথা, এই হচ্ছে অবস্থা। দেখেন, টাল্টি বাল্টি করার সুযোগ নেই। এই টাল্টি বাল্টি আমার ক্লাসে কইরেন না, অন্য কোনো ক্লাসে গিয়ে করবেন। আপনাদের ওই টিকটকার অনেক টিচার আছে, ওদের ক্লাসে গিয়ে করবেন, টিকটকার টিচারদের ক্লাস। এখানে এসে এগুলো করবেন না। ম্যারাথন ক্লাস। আচ্ছা, এরপরে কি বললাম? জাতীয় সংসদ। জাতীয় সংসদ সভ্যভাবে, সভ্য জাতির মতো ক্লাস করবেন। জাতীয় সংসদ, তাহলে জাতীয় সংসদ বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদের নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদের নাম কি? জাতীয় সংসদ। আচ্ছা, তাহলে এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের মোট আসন হচ্ছে ৩৫০, নারী আসন হচ্ছে ৫০টা, ১ নং আসন হচ্ছে পঞ্চগড়ে, ৩০০ নং আসন হচ্ছে বান্দরবানে। কোথায়? ৩০০ নং আসন হচ্ছে বান্দরবানে।
এই যে জাতীয় সংসদটা, এই জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আইকান। লুই আইকান পূর্বে জাতীয় সংসদের কার্যক্রম চলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। কোন হলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। পূর্ব জাতীয় সংসদের কার্যক্রম চলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। কোন হলে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূর্ব জাতীয় সংসদের কার্যক্রম চলতো। আচ্ছা, জাতীয় সংসদের একটি করে আসন আছে 3টা জেলায়, একটি করে আসন। মনে রাখার টেকনিক হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের একটি করে আসন আছে কি জাতীয় সংসদে। পার্বত্য চট্টগ্রামের একটি করে আসন আছে জাতীয় সংসদে। আচ্ছা, এবার আসেন এই যে জাতীয় সংসদ জাতীয় সংসদ পরিচালনার সাথে যে ব্যক্তিগুলো বা এই জাতীয় সংসদের সাথে বা সরকারের সর্বোচ্চ ব্যক্তিদের মধ্যে যারা থাকে, এটা রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হচ্ছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি হতে গেলে বয়স লাগবে 35 বছর। রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির মেয়াদ হচ্ছে 5 বছর। এই রাষ্ট্রপতি 2 মেয়াদে থাকতে পারবে না। 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না। ওকে, 2 মেয়াদের বেশি রাষ্ট্রপতি থাকতে পারবে না। আচ্ছা, এই রাষ্ট্রপতি হচ্ছে সুপ্রিম কমান্ডার অর্থাৎ রাষ্ট্রের সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডার হচ্ছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায়। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করা হচ্ছে স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করায় কে? স্পিকার পাঠ করায়। আচ্ছা, এবার আসেন এই রাষ্ট্রপতি পদত্যাগ পত্র পেশ করেন স্পিকারের কাছে। রাষ্ট্রপতি পদত্যাগ পত্র পেশ করেন স্পিকারের কাছে। আচ্ছা, এই যে রাষ্ট্রপতি আছেন, তিনি জাতীয় সংসদের যে অধিবেশন, সে অধিবেশন আহ্বান করেন। তিনি চাইলে স্থগিত করে দিতে পারেন, অধিবেশন স্থগিত করতে পারেন। তিনি চাইলে মুলতবি বা বন্ধ ঘোষণা করতে পারেন। জাতীয় সংসদের অধিবেশন স্থগিত, মুলতবি, বন্ধ ঘোষণা করতে পারেন কে? রাষ্ট্রপতি। অথবা জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন। জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন কে? রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিতে পারেন। আচ্ছা, এই রাষ্ট্রপতি তিনি বিশেষ ক্ষমা প্রদর্শন করেন। বিশেষ ক্ষমা প্রদর্শন করেন কে? রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নাই। আদালতের কোনো এখতিয়ার নেই। রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নাই। কি নাই? রাষ্ট্রপতির উপর আদালতের কোনো এখতিয়ার নাই। রাষ্ট্রপতির উপরে। আচ্ছা, এই রাষ্ট্রপতির নামে কোনো আদালতে মামলা হয় না। রাষ্ট্রপতির নামে কোনো আদালতে মামলা হয় না। রাষ্ট্রপতি খেয়াল করেন যাদেরকে নিয়োগ দেন, রাষ্ট্রপতি নিয়োগ দেন প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতি নিয়োগ দেন কাকে? প্রধান বিচারপতিকে। রাষ্ট্রপতি নিয়োগ দেন কাদেরকে? প্রধান বিচারপতিকে নিয়োগ দেন। অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দেন, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন, স্পিকারকে নিয়োগ দেন, প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন, সংসদ সদস্যদেরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওকে, তো এই যে রাষ্ট্রপতি এই কাজগুলো করেন। আচ্ছা, রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়োগ দেন। বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আছে, সেই গভর্নরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। ওকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়োগ দেন, ব্যাংকের গভর্নরকে নিয়োগ দেন, প্রধান বিচারপতিকে নিয়োগ দেন, অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেন, অন্যান্য বিচারপতিকে নিয়োগ দেন। সবকিছু হলো এই রাষ্ট্রপতির অধীনে চলে। রাষ্ট্রপতিকে প্রোটেক্ট করে যে বিশেষ বাহিনী, তাকে প্রেসিডেন্সিয়াল গার্ড বলা হয়। প্রেসিডেন্সিয়াল গার্ড অফ অনার দেয় রাষ্ট্রপতিকে। যেই গার্ডটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গার্ড। কি দেওয়া হয়? প্রেসিডেন্সিয়াল গার্ড দেওয়া হয় রাষ্ট্রপতি। আচ্ছা, এরপরে আসেন এই রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করে। রাষ্ট্রপতি যাদেরকে শপথ বাক্য পাঠ করায়, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করায় কে? প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করায়, প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করায়, তারপরে হচ্ছে স্পিকারকে শপথ বাক্য পাঠ করায়। তো গুরুত্বপূর্ণ সাংবিধানিক যে পদগুলো আছে, সেই সাংবিধানিক পদের ব্যক্তিদেরকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। আচ্ছা, রাষ্ট্রপতির পরে আসেন প্রধানমন্ত্রী। সকল মন্ত্রীদের প্রধান হলো প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হতে গেলে বয়স লাগবে 25 বছর। এই বছরের প্রধানমন্ত্রীর এই টপিক আলোচনায় কম, মানে প্রধানমন্ত্রী কেমনে হয় এগুলো আলোচনায়, যেহেতু প্রধানমন্ত্রীর ক্ষমতায় নাই। যাই হোক, প্রধানমন্ত্রী 25 বছর লাগবে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র পেশ করে, প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র পেশ করে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র পেশ করে। আচ্ছা, এই প্রধানমন্ত্রী হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা প্রতিরক্ষা মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। স্পারসো স্পারসো দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী। মন্ত্রী পরিষদ গঠন করেন প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ গঠন করেন প্রধানমন্ত্রী। সিটি কর্পোরেশনের মেয়রদেরকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, এগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ জিনিসগুলো। স্পিকার, 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 স্পিকার হতে গেলে বয়স লাগবে 25 বছর। জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদ সদস্য হতে গেলে বয়স লাগবে 25 বছর। সংসদ সদস্য হতে গেলে বয়স লাগবে 25 বছর। স্পিকার, আচ্ছা, এই স্পিকার জাতীয় সংসদে একটা ভোট দেয়, তাকে বলা হয় কাস্টিং ভোট। জাতীয় সংসদের স্পিকার যে ভোট দেয় তাকে বলা হয় কাস্টিং ভোট। স্পিকার জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন, জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন স্পিকার। জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন কে? স্পিকার। জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন স্পিকার। আচ্ছা, এই স্পিকার, এই স্পিকার, এই ব্যক্তিকে শপথ বাক্য পাঠ করাই হলো রাষ্ট্রপতি। এই ব্যক্তিকে শপথ বাক্য পাঠ করাই হলো রাষ্ট্রপতি। এই স্পিকার যে পদত্যাগ পত্র পেশ করলে রাষ্ট্রপতির কাছে পেশ করবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করে কে? রাষ্ট্রপতি। ওকে, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করে কে? রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে। এবার আসেন কিছু গুরুত্বপূর্ণ, জাতীয় সংসদের সাথে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা আছে। সংখ্যা 7, 7, 7 দিন, 7 দিন। 7 দিন সংখ্যা কেন গুরুত্বপূর্ণ খেয়াল করেন। রাষ্ট্রপতি কোন বিলে, রাষ্ট্রপতি কোন বিলে, কোন বিলে স্বাক্ষর করার জন্য সময় পান 7 দিন। রাষ্ট্রপতি কোন বিলে, রাষ্ট্রপতি সংশোধিত বিলে, সংশোধিত কোন বিলে, সংশোধিত, রাষ্ট্রপতি সংশোধিত কোন বিলে স্বাক্ষর করার জন্য সময় পান কতদিন? 7 দিন সময় পান। রাষ্ট্রপতি সংশোধিত যে কোনো বিলে 7 দিন সময় পান। কতদিন সময় পান? 7 দিন সময় পান। এবার আসেন 15 দিন। রাষ্ট্রপতি যে কোনো বিলে সময় পান হচ্ছে 15 দিন। রাষ্ট্রপতি যে কোনো বিলে স্বাক্ষর করার জন্য সময় পান কতদিন? 15 দিন। ধরেন আমি একটা বিল পাঠাইলাম, সেই বিলটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে স্বাক্ষর করবে 15 দিনের মধ্যে। যদি ভুল থাকে সংশোধন করে আবার পাঠানো হবে, তখন সেই বিলটাতে স্বাক্ষর করবে 7 দিনের মধ্যে। এবার আসেন 30 দিন। 30 দিন, 30 দিন। জাতীয় সংসদ নির্বাচন যখন হয়, এই নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে অধিবেশন ডাকতে হয়। জাতীয় সংসদ নির্বাচন হওয়ার 30 দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে। কতদিন? 30 দিনের মধ্যে। এবার আসেন 60 দিন। প্রথম অধিবেশন থেকে দ্বিতীয় অধিবেশন, অর্থাৎ দুইটা অধিবেশনের মধ্যবর্তী সময় কমপক্ষে 60 দিন হবে, এর বেশি হওয়া যাবে না, এর বেশি হওয়া যাবে না। তাহলে দুই অধিবেশনের মধ্যবর্তী সময়, দুই অধিবেশনের মধ্যবর্তী সময়, দুই অধিবেশনের মধ্যবর্তী সময় থাকবে কতদিন? 60 দিন। দুই অধিবেশনের মধ্যবর্তী সময় 60 দিন। দুই অধিবেশনের মধ্যবর্তী সময় 60 দিন। এই 60 জনকে নিয়ে জাতীয় সংসদে কোরাম করা হয়। জাতীয় সংসদের কোরাম হয় কতজন নিয়ে? 60 জন নিয়ে। জাতীয় সংসদের কোরাম হয় কতজন নিয়ে? 60 জন নিয়ে। ওকে, এরপরে আসেন 90 দিন। 90 দিন। স্পিকারের অনুমতি ছাড়া কোন সংসদ সদস্য 90 দিনের বেশি বাইরে থাকতে পারে না। তাহলে স্পিকারের অনুমতি ছাড়া কোন সংসদ সদস্য 90 দিনের বেশি কোথায় থাকতে পারে না? বাইরে থাকতে পারে না। তাহলে স্পিকারের অনুমতি ছাড়া 90 দিনের বেশি কোন সংসদ সদস্য দেশে, মানে সংসদের বাইরে থাকতে পারবে না। যদি থাকে তাহলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। 120 দিন। 120 দিন। রাষ্ট্রপতির জরুরি অবস্থা। রাষ্ট্রপতির জরুরি অবস্থার বিধান। রাষ্ট্রপতির জরুরি অবস্থার বিধান কতদিন স্থায়ী থাকবে? 120 দিন স্থায়ী থাকবে। কতদিন স্থায়ী থাকবে?
120 দিন স্থায়ী থাকবে। রাষ্ট্রপতির জরুরি অবস্থার বিধান স্থায়ী থাকবে 120 দিন। কতদিন স্থায়ী থাকবে? 120 দিন স্থায়ী থাকবে। ওকে, বলেন। বলেন ব্রাদার। যা আলোচনা করলাম তা বুঝতে পেরেছেন কিনা? যতটুকু আলোচনা করলাম বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? আলোচনা করেছি, বুঝতে পেরেছেন কিনা? এর পরের টপিক হলো নদ নদী। আপনাদের নদ নদীর পরের টপিক হলো নদ নদী। দেখেন, আপনাদের নদ নদীর যে ক্লাস অলরেডি সেটা ইউটিউবে আপলোড করা আছে। আমি এই যে মাত্র কমেন্ট বক্সে আপনাদের নদ নদীর ক্লাস লিঙ্কটা আবার দিয়ে দিলাম। এই ইউটিউবে নদ নদীর 3 ঘন্টা ব্যাপী ক্লাস আছে। যদি নদ নদীর কারো কোনো প্রবলেম থাকে, আমি কয়েকবার কমেন্ট করে দিচ্ছি, যদি কোনো প্রবলেম থাকে আপনারা এই নদ নদীর ক্লাসটা দেখে নেবেন ইউটিউব থেকে। আমি অনেকবার কমেন্ট করে দিয়েছি, দেখেন। আপনি লিঙ্কটা সেভ করে রাখেন, অথবা অর্ণব স্যার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারবেন নদ নদীর টপিক। ওকে, আমরা নেক্সট দিন আলোচনা করব যে জায়গাগুলো থেকে একটু আমি বলে দেই। বাংলাদেশ বিষয়গুলোর উপর আর একটা ম্যারাথন ক্লাস হবে, সেটা আগামীকালকে লাস্ট ক্লাস। বাংলাদেশ বিষয়গুলোর উপর আগামীকালকে লাস্ট একটা ম্যারাথন ক্লাস হবে। সেটা হচ্ছে 67 পেজ থেকে অ্যাকচুয়ালি ক্লাসটা হবে। 67 পেজ থেকে বাংলাদেশ বিষয়গুলোর উপর ম্যারাথন ক্লাস হবে, লাস্ট ক্লাস হবে। সেটা নরমালি সেই দুপুর থেকে শুরু করব কালকে। আমি এই যে একটু পরেই নোটিশ দিয়ে দিব কখন থেকে ক্লাসটা শুরু হবে। এটা একটা দীর্ঘ সময় ধরে ক্লাস, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি মিহির জিকে ফাইনাল সাজেশনের উপর পরীক্ষা দিচ্ছেন? যারা দেন না তারা তো দেন না, তারা পরীক্ষায় নাম্বার কম পাবেন, সমস্যা নেই। যারা দেন না তারা পরীক্ষায় নাম্বার কম পাবেন। মিহির জিকে যে পেজ আছে, সেই মিহির জিকে পেজের মধ্যেই দেখবেন এই ফাইনাল সাজেশনের এক্সাম রাত 9টায় হয়। প্রতিদিন রাত 9টায় এক্সাম হয় এবং কমেন্ট বক্সে রুটিন দিয়ে দেয়। ওকে, এই হচ্ছে অবস্থা। এই তো 9টায় রুটিন অনুযায়ী এক্সাম হয়। আপনি একটু এক্সাম গুলো দিয়ে দিন, ঠিক আছে? এক্সাম গুলো দিয়ে দেন, তাহলে বেটার। আর আপনারা যারা আমার কাছে পেইড ব্যাচে পড়েন না, বা নতুন ক্লাস দেখেন, বা ক্লাস দীর্ঘদিন ধরে দেখেন, বা বিভিন্ন জায়গায় আগে পড়েছেন, স্যাটিসফাইড না, পড়ে ভালো লাগে না, তো আপনারা যদি কেউ যারা পড়েন না আমার কাছে, তাদের জন্য বলি, যদি কেউ মনে করেন রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, সাস্ট, জাস্ট, এই যে হাজী দানেশ বের হয়ে গেছে, জাস্ট হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বের হয়ে গেছে। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে গেলে কিন্তু মানবিক ইউনিট আছে। তাহলে রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, জাস্ট, সাস্ট, খুলনা একটা চমৎকার বিশ্ববিদ্যালয়, খুলনা ইউনিভার্সিটি, ঠিক আছে? খুলনা ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5টা ইউনিট করে পরীক্ষা হয়। তারপরে হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ডি ইউনিটে অনেকগুলো সিট আছে মানবিকের জন্য, ডি এবং বি। এরপরে গুচ্ছতে যেগুলো আছে সেগুলো তো আছেই, সাস, এরপরে হাজী দানেশ, জাস্ট আছে, কি বলে, এই এইচএসটিইউ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, হাজী দানেশ সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এরপরে খুলনা ইউনিভার্সিটি, খুবই গুরুত্বপূর্ণ চমৎকার একটা ইউনিভার্সিটি হচ্ছে খুলনা। তো ভালো ভালো ইউনিভার্সিটি গুলো কিন্তু আলাদা হয়ে যাবে। তো এই প্যাটার্ন অনুযায়ী প্রস্তুতি না নিলে কিন্তু পারবেন না, সহজ কথা বলি। খুলনা ইউনিভার্সিটির প্যাটার্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে গিয়ে চট্টগ্রামে পরীক্ষা দিয়েন না, ফেল করবেন। কারণ ঢাবি, চট্টগ্রাম আলাদা। ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে গিয়ে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েন না, ফেল করবেন, প্যাটার্ন ভিন্ন। এই হচ্ছে কথা।
হ্যাঁ, কোশ্চেন কমন পাবেন। 50টার মধ্যে সাধারণ জ্ঞানে যদি 40টা হয় সেখানে কোশ্চেন কমন পাবেন 12-14টা পাবেন। এটাই ট্রু। কারণ আপনাকে জাহাঙ্গীরনগরের জন্য হিস্ট্রি পড়তে হবে। হিস্ট্রি একদম ডিটেইলস আপনাকে পড়তে হবে। আপনি তো ঢাকা ইউনিভার্সিটির জন্য অত হিস্ট্রি ডিটেইলস পড়েন নাই। এটা পারবেন না। এখানে অন্তত কোশ্চেন আসবে 5 থেকে 7টা। জাহাঙ্গীরনগরের কথা বলছি। আপনি জাহাঙ্গীরনগরের কথাই যদি চিন্তা করি, জেএসসি ইউনিটের কথা চিন্তা করি। এখানে হিস্ট্রি সাবজেক্ট। এখানে অন্তত কোশ্চেন আসবে 5 থেকে 6টা। একদম খুব ডিপ লেভেলের কোশ্চেন। এরপরে আসেন আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনস। এখানে 5-4টা কোশ্চেন আসবে। এরপরে আর্কিওলজি। আর্কিওলজি থেকে এরকম 3-4টা প্রশ্ন আপনি পাবেন। হ্যাঁ, এরপরে আছে ফিলোসফি। ফিলোসফি 5-7টা কোশ্চেন আপনি পাবেন। তাও নরমাল কোশ্চেন না। অনুচ্ছেদ দিয়ে কোশ্চেন। এই যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা শেষ হলেই আমি আমার পেইড ব্যাচে এই কিভাবে হিস্ট্রি থেকে অনুচ্ছেদ আকারে কোশ্চেন হয়, কিভাবে আইআর এ অনুচ্ছেদ আকারে কোশ্চেন হয়, কিভাবে আর্কিওলজি থেকে অনুচ্ছেদ আকারে কোশ্চেন হয়, এগুলো আমি পড়াবো। একদম ধরে আমি প্ল্যান করে রেখেছি। স্লাইড রেডি আছে, পড়াবো। অনুচ্ছেদ করে সেই অনুচ্ছেদ থেকে 5-7টা কোশ্চেন কিভাবে হয় পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই যে দেখেন হিস্ট্রি, আইআর, আর্কিওলজি, ফিলোসফি। এরপরে গণযোগাযোগ, ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম। ম্যাস কমিউনিকেশন জার্নালিজমের জন্য আপনি কি পড়ছেন ঢাবির জন্য? কিছুই তো পড়েন। এই 2-4টা পত্র পত্রিকার নাম পড়ছেন। কিন্তু আসবে তো এই সেই প্রাচীন বাংলার বিভিন্ন পত্রিকা থেকে, বিশ্বের বিভিন্ন দেশের পত্রিকার স্লোগান, টিভি চ্যানেলের স্লোগান, স্যাটেলাইট স্টেশন, রেডিও স্টেশন। তো এগুলো আসলে মানে গতানুগতিক পড়ার বাইরে। যারা মনে করে যে প্রিপারেশন আপনার ভালো না, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ বা আরো যা ইউনিভার্সিটি গুলো আছে, হ্যাঁ, সেই ইউনিভার্সিটি গুলোর জন্য আপনারা আসেন। আমাদের যে জিকে ব্যাচ, 1000 টাকা জিকে ব্যাচ, 1020 টাকা। আর ঢাবি ছাড়া বাকি যতগুলো, ভাইয়া ম্যাথ আর আইকিউ কি পড়াবেন? না, ম্যাথ আইকিউ পড়াবো না, জিকে ব্যাচ। ম্যাথ আইকিউ আমি পড়াই না, এগুলো পড়াবো না, শুধু পড়াবো হচ্ছে জিকে। তো আপনারা এখানে এই জিকে ব্যাচ 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। আর যদি কেউ এক্সাম দিতে চান, এক্সাম ব্যাচ, সেই এক্সাম ব্যাচ হচ্ছে 520 টাকা এক্সাম ব্যাচ। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আইকিউ, ম্যাথ, সেগুলো হচ্ছে ঢাবির পরে চবি, মানে জাস্ট, খুলনা, আরো যা যা আছে সেগুলোকে নিয়ে। তো আইকিউ পড়াবো না, ম্যাথ পড়াবো না। যদি এক্সাম দিতে চান তাহলে অল সাবজেক্টের এক্সাম ব্যাচ আছে, 520 টাকা কোর্স ফি। আর যদি ক্লাস করতে চান 1020 টাকা কোর্স, 1 টাকাও কম ফি না। এটাই ওকে ইনশাআল্লাহ। আইকিউ পড়াবো না, আইকিউ পড়ানোর সুযোগ নেই, জিকে টিচার আইকিউ পড়ায় না। এই হচ্ছে কথা। এই জিনিসগুলো ইনশাআল্লাহ ধরে ধরে পড়েন আর মিহিজিকেটা ভালো করে পড়েন, কথা শুনেন শেষ মুহূর্তে। ওই টিকটক ফিকটক করে লাভ নাই। হ্যাঁ, টিকটক ফিকটকের মতো বিভিন্ন জায়গায় হচ্ছে ওই কমেন্ট করে লাভ নাই। এগুলো করবেন না শেষ মুহূর্তে। এগুলো আপনি যেরকম বিরক্ত হন, আপনার টিচারও বিরক্ত হয়, আপনার পড়াশোনাও বিরক্ত হয়, আল্লাহ আপনার উপর নারাজ হন। হ্যাঁ, আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার উপর নারাজ হন। ভাইয়া সিইউ আর ইউ প্যাটার্নে পড়াবেন? আর ইউ, হ্যাঁ অবশ্যই প্যাটার্নে পড়াবো, ইউনিভার্সিটি ধরে পড়াবো। তো যারা যারা ভর্তি হতে চান তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই অ্যাডমিন একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও কমেন্ট বক্সে। অ্যাডমিন একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও কমেন্ট বক্সে। তারা আমার যে নাম্বার আছে সেই নাম্বারে 01727998624। আপনি যদি মনে করেন ভদ্র ভাষায় ভদ্র করে পড়বেন, ভদ্র স্টুডেন্টের মতো আমার কাছে পড়বেন, তাহলে আপনি আইসেন। আর যদি মনে করেন আপনার একটু বিহেভিয়ারের সমস্যা আছে, তাহলে আপনি আইসেন না। আপনি যদি মনে করেন যে আমি একটু ভদ্র স্টুডেন্ট, আপনি ভদ্র, তাহলে আপনি অবভিয়াসলি আমার এখানে পড়বেন। আর যদি মনে করেন যে না আপনার একটু বিহেভিয়ারে প্রবলেম আছে, একটু জেনেটিক্যালি প্রবলেম আছে, একটু ডিসঅর্ডার আপনি, তাহলে আইসেন না। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে আপনি মেসেজ দিয়ে দিলেই হবে। ঠিক আছে? এক্সাম ব্যাচ অল সাবজেক্ট। রাজশাহীর জন্য ব্যাচ করবেন। হ্যাঁ, আমার ব্যাচের জন্য আমার যে ব্যাচ আছে সেগুলোতে রাজশাহী ইউনিভার্সিটি কভার হবে। আমি শুধু জিকে পড়াই, আমি শুধু জিকে পড়াবো, আমার শুধু জিকে ব্যাচই আছে। কম্বাইন কোনো ব্যাচ কিছু নাই। তো যদি কেউ মনে করেন জিকে ব্যাচে পড়বেন তাহলে জিকে ব্যাচে পড়বেন। আর যদি মনে করেন অল সাবজেক্টে আপনি এক্সাম দিবেন তাহলে সেটার জন্য এক্সাম ব্যাচ আছে, সেই এক্সাম ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল মানসিকভাবে প্রস্তুতি রাখেন। বাংলাদেশ বিষয়াবলীর শেষ একটা রিভিশন ক্লাস, টপিক ভিত্তিক, পেজ ভিত্তিক, এবং সেটা যেন আপনি অ্যাটেন্ড করতে পারেন। অর্ণব স্যার পেজে চোখ রাখেন, কখন ক্লাস নোটিশ দিব আমরা পেজে জানাই দিব। আর এর সাথে সাথে ইউটিউব চ্যানেলে খোঁজ রাখবেন, ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।